আমাদেরকে না আব্বা মা মেনে নিছে। এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ, কিন্তু আজ যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার কতই না ভালো লাগতো। এই রিক্সা যাবেন নাকি? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখেন 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 রাখেন। এই এই কি করলেন আপনি? হ্যাঁ এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না। দেবী, তুমি ওখানে গিয়েই আমাকে ফোন দিবা, ঠিক আছে? ওকে। আর যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আরে তুমি কোনো টেনশন করো না, কোনো সমস্যা হবে না। আরে প্রবলেম হইতে তো সময় লাগে না। আমি তোমাকে কত করে বললাম যে তোমার সঙ্গে আমি যাই, কিন্তু না, তুমি নাসর বান্দা, মানলাই না। আরে বাবা আমি তো বলছি কোনো প্রবলেম হলে আমি তোমাকে জানাবো, আর এসব কথা ছাড়া তো আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আর একটা রিকশা দেখো। ওই যে রিকশা, এই রিকশা, এদিকে আসেন। এই রিকশা যাবেন? হ্যাঁ যাব। কই যাবেন? টেবুনিয়া বাজার থেকে মহেন্দ্রপুর কাশেম মোল্লার বাড়িতে। কাশেম মোল্লার বাড়িতে যাবেন? ওনার আপনার কে হয়? এত কথা শুনে তো আপনার লাভ নাই, আপনি যাবেন কিনা তাই বলেন। আরে বেবি থামো, তুমি এত রাগ করছো কেন? ওনার সাথে এভাবে কেন কথা বলছো? আচ্ছা আপনি কি যাবেন? হ্যাঁ যাব। ওঠেন। আচ্ছা ঠিক আছে, ওঠো। সাবধানে যায় কিন্তু, গিয়ে কিন্তু আমাকে ফোন দিবা। ওকে। আচ্ছা মা, তুমি কাশেম মোল্লার বাড়িতে কি জন্য যাবে? আরে আন্টি ওনার ছেলের সাথে একটু দরকার আছে। আমি তো জানি মা, কাশেম মোল্লার ছাওয়াল বিদেশ থাকে। হ্যাঁ বিদেশ থাকে জন্যই তো এত সমস্যা। মা কি সমস্যা, কি হয়েছে? যাই হোক আন্টি সেটা অনেক কথা, আমার তাড়া আছে, আপনি একটু তাড়াতাড়ি চলেন। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি যাচ্ছি। মা বাবা তোমরা হঠাৎ করে? আরে হঠাৎ করে কি, তুই আমার এত আদরের মেয়ে, আর কতদিন মান অভিমান করে থাকবো? তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো আছি না, তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু মা তুই কেমন ভাবে পারলি আমাদের ভাবে ভুলে থাকতে? না হয় তুই সম্পর্ক করে বিয়ে করেছিলি, এই বাড়ি আসি সুখে আছিস, কিন্তু তুই এই বৃদ্ধ বাপের কথা একবারও চিন্তা করলি না আমরা কেমন আছি? প্রতিনিয়তই তোর কথা আমাদের মনে পড়েছে, কিন্তু আমরা অভিমান করে তোর সঙ্গে দেখা করি নাই। তাই বলে তুই কি আমাদের একবারও স্মরণ করবি না? বাবা আমি তো অনেক চেষ্টা করছি তোমাদের সাথে যোগাযোগ করার, কিন্তু বাবা তুমিই তো বলছো তুমি তোমার যে মেয়েকে মানুষ করছো সেই মেয়ে নাকি অনেক আগেই মারা গেছে। আর তুমি বলছো আমি যদি তোমার সাথে যোগাযোগ করি তাহলে আমি তোমার মরামুখ দেখব। বাবা আমি এই তোমার মেয়ে হয়ে কিভাবে তোমার মরামুখ দেখব বাবা? আরে পাগলি, এটা তো অভিমানের কথা যে তোর বাবার মরা মুখ দেখতে হবে, এটা তো মনের কথা ছিল না। আসলে শোন, তুই যে সম্পর্কটা করে বিয়ে করছিস এতে প্রতিটা মা বাবারই মান অভিমান হতে পারে, কিন্তু তুই যে একটা বারো খবর নিসনি তার জন্য আমরা অনেক কষ্ট পাইছি দুজনেই। আচ্ছা যাই হোক, শুনলাম জামাই নাকি আসবে? হ্যাঁ মা, তোমার জামাই তো অলরেডি এয়ারপোর্টে চলে আসছে, যখন তখন চলে আসবে। মা বাবা তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও। আরে পাগলি মেয়ে, মাপের কথা বলছিস কেন? আমরা তোকে এত ভালোবাসি, ভালোবাসি দেখেই তো তোর মা আর আমি আজ তোকে দেখতে আসছি, এতে তোর তো খুশি হওয়ার কথা। সত্যি বাবা মা তোমরা আমাকে মাফ করে দিছো। আরে বোকা, যদি মাফ না করতাম তাহলে দুজন কি একসাথে তোর বাড়িতে আসতাম? আচ্ছা মা এই রাস্তা থেকে কথা বলার দরকার নেই, চলো বাড়িতে চলো। আচ্ছা ভালো চল, আছো? চল।
ভাইজান কয় টাকা দিলেন? এই তোরে 10 টাকা দিছি, এই তো অনেক বেশি। কয় টাকা ভাড়া তোর? ভাইজান ভাড়া তো 40 টাকা, আর আপনি মাত্র 10 টাকা দিছেন। এটা কি আপনার ইনসাফ হলে? হেই, তোরে যে 10 টাকা দিছি এই তো অনেক বেশি। আমার যে গার্লফ্রেন্ড এতক্ষণ ধরে ওয়েট করতেছে, সে যদি চলে যায় তোরে রিস্কায় আগুন ধরায় দিয়ে কিন্তু আমি পোড়ায় দেবো না। ভাইজান কামটা আপনি ঠিক করলেন না, তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আপনার সম্পর্কটা যেন টিকে থাকে। আচ্ছা মা, বলতো কিভাবে তুই এই অসাধ্যকে সাধন করলি? মা, আমি তোমার মেয়ে না, সেই কৌশল তো আমার জানা আছে। তাই তো বলি, একটা জলজান্ত মানুষকে তুই কবরে শুয়ে দিলি। আচ্ছা, এই কথা শুনে জামাই কি বলছে সেটা বল তোমাকে। মা, তোমার জামাই আর কি বলবে? তোমার জামাইকে তো আমি বলছি মা না, ওই যে মামার বাড়িতে গেছে 3 দিনের জন্য, কিন্তু 3 দিন পর আমি ফোন দিয়ে শুনি কি মা ওখানে যায় নাই। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু মাকে কোথাও পাই নাই। তারপর থানাতে গেলাম, থানাতে বলল কি ওরা নাকি লাশটা পথের ধারে পড়ে পাইছিল, তারপর হচ্ছে কোনো খোঁজ খবর পাই নাই, সেজন্য দাফন করে দিছে। এ কথা শুনেই তো তোমার জামাই আর থাকতে পারলো না, মায়ের সঙ্গে এই যে চলে আসতেছে। আচ্ছা মা, একটা কথা বলি, তোর শাশুড়ি যদি কোনো রকম এই বাড়ি চলে আসে তারপরে কি হবে এটা একবার ভাবছিস? আরে মা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। ওই বুড়িকে আমি এমন একটা কথা বলছি, ওই বুড়ি তো কখনো আর এই বাড়িতে আসবে না। আচ্ছা, জামাইকে ফোন দিছিস? কত দূর, কিভাবে? এই তো মাত্র ফোন দিছিলাম, বাজারে চলে আসছে। এতক্ষণে মনে হয়, এই দেখো মা, বলতে বলতে তোমার জামাই চলে আসলো। ওগো, তুমি আসছো? তুমি কেমন আছো? দেখো না, তোমার আসার কথা শুনে আব্বা আম্মা আমাদেরকে দেখতে আসছে। জানো, আমাদেরকে না আব্বা মা মেনে নিছে। এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ। কিন্তু আজ যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার কতই না ভালো লাগতো। আমরা পরিবারের সবাই মিলে কত আনন্দ থাকতে পারতাম, কত ভালো সময় নয় কাটাতে পারতাম। কিন্তু আমার না বুকটা ফেটে যাচ্ছে যে আমার মা আর বেঁচে নাই। বাবা, দুঃখ করো না, তোমার মা নাই তাতে কি হয়েছে? তোমার মার অভাব পূরণ করার জন্যই তো তোমার শাশুড়ি আর আমি তোমাকে দেখতে আসছি। বাবা, তোমার শ্বশুর তো ঠিকই বলছে, তোমার মা নেই তা তো কি হয়েছে, আমরা তো আছি। দেখো, তোমার মা যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই আখি কত খোঁজাখুঁজি করছে, কোথাও পায়নি। তারপরে থানায় গিয়ে শুনে যে লাশটা বেওয়ারিশভাবে মাটি দেওয়া হয়েছে। শোনো বাবা, কার কখন মৃত্যুর ডাক আসে কেউ বলতে পারে না। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। তাই বলি কি, দুঃখ করো না, আমরা তো তোমার পাশে আছি। আর এখন তোমার কাজ হচ্ছে একটা, সেটা নামাজ পড়ে সব সময় মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মার জন্য দোয়া করব, কিন্তু কোথায় যে দোয়া করব? কোন কবরের পাশে যে মার জন্য দোয়া করব একটু বলতে পারে? বাবা, শুধু যে মার কবরের পাশে বসেই ছেলের দোয়া করতে হবে? তুমি যে কোনো জায়গায় বসেই তোমার মার জন্য দোয়া করতে পারো, তোমার মার জন্য জান্নাতবাসী হয়। আচ্ছা দেখো, তুমি এইমাত্র আসলা, এখন এই আনন্দ মুহূর্তটা নষ্ট করো না, এভাবে কান্নাকাটি করো। চলো বাড়ির ভেতর চলো। চলো বাবা। আল্লাহ, আমি তো সব টাকা হারাই ফেলেছি, এখন আমি কি করব? আমি তো কোনো জায়গায় টাকা খুঁজে পাচ্ছি। এই টাকা যদি মহাজনকে না দিতে পারি, মহাজন তো আমাকে আর কালকে রিক্সা দেবে না নে। আল্লাহ আল্লাহ, তুমি একটু মহাজনের মনটা গলায় দাও আল্লাহ। মহাজনকে যদি আমি রিক্সা ভাড়া না দিতে পারি, আমার তো রিক্সা দেবে না নে। আমি এখন কি করি আল্লাহ? আল্লাহ, তোমার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, মহাজনের মনটা গলায় দেও আল্লাহ। মহাজন যেন আমাকে বকাঝকা না করে আল্লাহ। আল্লাহ, মহাজনের মনটা তুমি গলায় দাও আল্লাহ।
দাঁড়ান, মনে মনে তো আপনাকে আমি খুঁজতেছি। মহাজন ভাই, আপনি কি করবেন কোন? সকালবেলায় টাকা দিয়ে আসবেন, গেছেন গাড়ি নিয়েছেন, বেলা 11টার সময় দেওয়ার কথা টাকা, সন্ধ্যা লাগে আসছে এখন তো টাকার কোনো খোঁজ নেই, কারণটা কি? মহাজন ভাই, সকালবেলা না আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আপনি কোনো টাকা দিতে পারেনি। কিন্তু আমি না সারাদিন ভালো টাকা কামাই করেছি রিক্সা চালাই, কিন্তু আমার টাকা কয়টা না ভাই সব হারাই গেছে। আমি এই সারাদিন ভরা টাকা খুঁজে বেড়াচ্ছি। কথা দিচ্ছি আপনি, কালকে আমি যেই টাকা কামাই করব, আজকের ভাড়া দিয়ে কালকের ভাড়া দিয়ে আপনি সব টাকা মিটাই দেব। আমি জবান দিচ্ছি ভাই, আপনি আমার সাথে রাগারাগি করেন না। অত শত তো বুঝি না, প্রতিদিন এক বাহানা, আজ 100 কম কাল 200 কম, এসব বাদ দিয়ে টাকা দেওয়ার কথা টাকা দাও। রিক্সা কিনতে কি আমার টাকা লাগে নাই কত দেখি? ভাই, ও ভাই, আপনি তো বলছি টাকাগুলি আমার হারাই গেছে, নাহলে তো আমি সব টাকা আপনাকে দিয়ে দিতাম। ও ভাই, আপনার আমি পা ধরি ভাই, আপনি পায়ে ধরে বলছি, আমি কাল সব টাকা আপনাকে দিয়ে দেবো। আপনি আমাকে এরকম বকাঝকা করেন না, আর রিক্সা আমাকে দেন, আজকের টাকা কালকের টাকা আমি সব আপনাকে দিয়ে দেবো ভাই। এই তো পা ধরে ধরে শুরু হয়ে গেল, অত শত বুঝি না, সন্ধ্যার মধ্যে যেন টাকা পাই। ভাই বললাম তো, আজকে না কালকে সন্ধ্যার ভিতরে আপনাকে আমি টাকা পরিশোধ করে দেব। কথাটা যেন মনে থাকে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে মৃত কাশেম মোল্লার ছেলে সোহেলদের বাসা কোথায়? মানে যে প্রবাসে থাকে? হ্যাঁ। ও আচ্ছা, কিন্তু ওনার সাথে আপনার পরিচয়টা কি, সম্পর্কটা বুঝলাম না। ওনার সাথে আমার পরিচয় সম্পর্ক এটা জেনে তো আপনার লাভ নেই, আপনি আমাকে বাড়িটা একটু চেনাই দেন। না, লাভের জন্য ঠিক বলছি না, কারণ আমাদের এলাকাতে, আর তারপরে আপনাকে কখনো দেখছি বলে আমার মনে হচ্ছে না। আর আসলে আপনি যে ধরনের পোশাক আশাক পরে আসছেন গ্রামে, এগুলো আসলে না পরাটাই বেটার ছিল। তো যদি একটা পরিচয়টা দিতে খুশি হতাম। আমার পরিচয় আপনার শুনতে হবে না, আপনি আমাকে বাড়িটা চেনাই দেন, আর আমার পোশাক আশাক নিয়ে কথা বলার কোনো অধিকার কিন্তু আপনার নেই। সরি ম্যাম, এই যে এই সামনে যাবেন, যে একটা মসজিদ দেখতে পারবেন, ঠিক আছে? তার পিছনে যায় যে বাসাটা, ওই বাসাটাই। ওকে, থ্যাংক ইউ। এটা কে? তুই এর আগে তো কখনো মেয়েটাকে দেখি নাই। ওখানে তো বিদেশ ছিল, আর বিয়ে শাদী করলো না তো, আল্লাহ জানে। বাবা জামাই, কিছুক্ষণ আগে তোমাকে খুঁজলাম, কিন্তু তোমাকে তো কোথায় খুঁজে পেলাম না। তুমি কোথায় গিয়েছিলে? বাবা, আমি তো একটু কবরস্থানে গেছিলাম কবর জিয়ারত করতে। বাবা জামাই, এই কবরস্থানে তো তোমার মার লাশ নেই, তুমি শুধু শুধু এই কবরস্থানে জিয়ারত করতে কেন গিয়েছিলে? বাবা, আমি তো জানি না আমার মায়ের কবর কোথায়, তাই সমস্ত কবরবাসীর জন্যই আমি দোয়া করছি, যেন এই ওসিলায় আমার মায়ের কবরটা আল্লাহ জান্নাত নসিব করে। যাক, তুমি যে মার জন্যে এত খাটাখাটি করছো, এত দোয়াদৌড় করছো, আল্লাহ যেন তাকে বৃহস্পতিবাসী করে। বাবা, আপনিও আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন জান্নাতবাসী করে। এ বাবা, আমি তোমার শাশুড়ি, আমরা সব সময় তোমার মার জন্য দোয়া করি, তোর মা যেন ভালো থাকে এবং আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। আচ্ছা বাবা, চলেন। আচ্ছা চলো। এই রিক্সা যাবেন নাকি? যাবো। কই যাবেন? ওই যে টেবুনিয়া বাজার থেকে সামনে মহেন্দ্রপুর মসজিদের পাশে হচ্ছে কাশেম মোল্লার বাড়িতে। না না, আমি ওখানে যাব না। যাবেন না কেন? তাহলে এত কিছু জিজ্ঞেস করলেন কেন? আপনি তো আমার ছেলের মতো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলেন। বলতেছে কি, ওনার বাড়ি কি জন্য যাবেন?
কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে? আমি তো জানি ওনার ছেলে বিদেশ থাকে। আর ওনার ছেলে যেই ছেলে বিদেশ থাকে, ওনার সাথে একটা সমস্যা হয়েছে, আর এটা ফয়সালা করতে যাব। আর আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? যাবেন না বললেই হয়। রাগ করেন না, ওই গ্রামেই আমার বাড়ি তো, সেই জন্যেই আমি এই কথাটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি যাবেন? না না, আমি যাব না। বলতেছি কি, সামনে গিয়ে দেখেন রিক্সা ঠিক পেয়ে যাবেন, আপনি একটা রিক্সা ধরে চলে যান। সে কথাটা আগে বললেই হয়। থাকেন যত সব। হে আল্লাহ, সবাই এসে শুধু আমার ছাওয়ালের খোঁজ করতেছে কিসের জন্য? সবাই আমার ছাওয়ালের কাছে যাচ্ছে। আল্লাহ, আমার ছাওয়ালের কি কোনো বিপদ আপদ হইলো নাকি? আর আমার ছাওয়াল কি বিদেশ থেকে চলে আইছে নাকি? আমি তো তাও জানি না। হে আল্লাহ, আমার ছাওয়ালের যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে, তুই সেই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। জামাই বিদেশ থেকে আসলো, কিন্তু তোর আব্বার জন্য আমার জন্য কোনো কিছুই তো আনলো না জামাই। আরে মা, তুমি এটা নিয়ে মন খারাপ করতেছো? তোমার জামাই কি জানে যে তুমি আমাদেরকে মেনে নিছো? বিয়ের পর থেকে তো তোমরা আমাদেরকে মেনেই নাওনি, সেই জন্য হয়তো তোমার জন্য কিছু আনে নাই। মা, তবে তুমি মন খারাপ করো না। তোমাদেরকে নিয়ে এই যে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে তোমাদের যা যা লাগে কিনে দেবো। আর তোমার জামাই তো এই বিদেশ থেকে কারি কারি ডলার নিয়ে আসছে, তুমি এটা নিয়ে ভেবো না তো। আসলে জামাইকে যেটা ভাবছিলাম ওরকম না, ওর আচার ব্যবহার দেখে মনটা একেবারে ভরে গেছে। আখি শোন, আমার না একটা বেনারসি শাড়ির খুব ইচ্ছা, আর 22 ক্যারেট সোনার একটা মালা। জামাই কি বলবি তুই? যেভাবে ওটা কিন্তু আমাকে দিতে হবে। আরে মা, তুমি চিন্তা করো না তো, শুধু তোমার বেনারসি শাড়ি কেন, আর তুমি যে 22 ক্যারেটের চেন চাইলে না, সব তোমাকে দেবো। আরও তোমার হাতে 2টা বালাও দেবো, তুমি একদম চিন্তা করো না। আর তোমার মেয়ে কি এখন ওই ছোট লোক বাড়ির বউ নাকি? তোমার মেয়ের কি এখন টাকা পয়সার অভাব আছে নাকি? হাজার হলেও তোমার মেয়ে এখন প্রবাসীর বউ। সে না হয় বুঝলাম, একটা কথা, জামাই যদি কখনো জানতে পারে যে জামার মা বেঁচে আছে, তাহলে কি হবে মা? আমার তো খুব ভয় লাগছে। আরে মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না তো। আর যদি কখনো জানতে পারে, তাহলে বলবো না যে আমরা তো থানায় গেছিলাম, আর থানাতে তো বেয়ারিশ লাশ বলে ওটা দাফন করা হয়েছে। আর বলবো না কি যে মায়ের মতো শাড়ি ছিল, আমরা তো শাড়ি দেখে তো লাশটা দাফন করার কথা বলছিলাম, তো শাড়ির মতো কি শাড়ি হয় না? আর শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ওইসব আমি তোমার জামাইকে যা বোঝানোর দরকার আমি বুঝিয়ে দেবো না। আচ্ছা, জামাই তোর মার কবর জিয়ারত করতে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। না জানি কখন চলে আসে আবার। আচ্ছা চল আমরা বাড়ির ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ চল। হ্যাঁ আচ্ছা, আসবো না। আর বলিস না, আরে এমন একটা রিক্সায় উঠছি রে ভাই। আপনারা তাড়াতাড়ি যান না রে ভাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যান। আর কোশ না, এক মহিলা মানুষের রিক্সায় উঠছি, মনে কর যে কি কব, আমার সাওয়ালও যদি ঘুরে ঘুরে হাঁটতো তাও দৌড়ে যেত। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখেন 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 রাখেন। এই কি করলেন আপনি? হ্যাঁ, হায় রে হায় রে হায়। এই এটা আপনি কি করলেন? হ্যাঁ, দিলেন তো আমার মোবাইলটা ভেঙে। আপনার আমার কি মনে হইতেছে? দেখেন, আমি তো ইচ্ছা করে করিনি, আমার ব্রেক করতে লাগেছে আর এরপর থেকে গেছে। আমাকে আপনি মাফ করে দেন। মাফ করে দিলে কি আমার মোবাইল ফেরত আসবে না? আমার মাফ করে দিলে কি আমার মোবাইল ফেরত আসবে না? এই মোবাইলের দাম কত জানিস? হ্যাঁ, তো রিক্সা বেশি তো এই মোবাইলের দাম হবে না। না, আমি তো জানি না, আমি কি করবো কোন? এবারকার মতো মাফ করে দেন। আমি যদি আপনার মা হইতাম, তাহলে কি আপনিও মাফ করতেন না? এইসব ইমোশনের কথা কোনো লাভ নাই। এই গাড়ি থেকে নামেন, গাড়ি থেকে নামেন। এই রিক্সা থুয়ে, ঠিক আছে, এই মোবাইলের টাকা যা দিয়ে তারপর রিক্সা নিয়ে যাবেন। দেখেন, এই রিক্সাটা তো আমার না, আমি মহাজনের এখান থেকে আনিছি, চালাই আবার ভাড়া দিয়ে আসি। আপনি এবারকার মতো মাফ করেন। আমি কোন থেকে এত টাকা দেবো? আমার কাছে এত টাকা নেই। মিজাজটা কেমন লাগে তাহলে? এরপর থেকে সাবধানে গাড়ি চালাবেন। ফালতু মহিলা কোনেকার।
এই কই, দেরি হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি আসো। আরে দাঁড়াও, তোমার জন্য একটু ভালো করে রেডি হইতে পারতেছি না। আর হ্যাঁ শোনো, মার্কেটে যাচ্ছ, টাকা বেশি করে দিছো তো, অনেক কিছু কিনতে হবে কিন্তু। আরে বাবা, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তুমি খালি বলবা, আমি ওইগুলোই কিনে দেবো। এখন কথা বলবা না যাবা? আচ্ছা চলো। আল্লাহ, সারাদিন আল্লাহ এত ঘোরাঘুরি করতেছি, তাও তো ভালো একটা ভাড়া মিলতেছে না। আর আজকে তো আমার 2 দিনের ভাড়া দেওয়া লাগবে, কালকের ভাড়া দেওয়া লাগবে, আজকের ভাড়া দেওয়া লাগবে। আল্লাহ, আমি কোন দিন দেবো? আল্লাহ, তুমি 2-1টা ভাড়া মিলাই দাও না আল্লাহ, আমি যেন 2 দিনের ভাড়া দিতে পারি, নাহলে তো মহাজন আমাকে আর রিক্সা দেবে না। এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই, তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না? আরে আমি তো বেশি খাই না, দিনে 1-2টা। আর এতদিনের পুরাতন অভ্যাস, চাইলে কি তাড়াতাড়ি ছাড়া যায়? যাও, তুমি যাও, একটা রিক্সা দেখো, আমি আসতেছি। তাড়াতাড়ি আইসো। এই রিকশাই, মার্কেটে যাবে? ও আবার কোথায় গেল? সিগারেট কিনতে এত দেরি হয়? সোহেল, এই সোহেল, তাড়াতাড়ি আসো। সিগারেট খাইতে তোমার এত সময় লাগে? ও, মনে হয় তোমার সামনে বসে খাইলে তোমার খুব ভালো লাগতো, তাই না? তখন তো বলতে যে মুখে ধুমি আসতেছে। আমরা কোন মার্কেটে যাব? নিউ মার্কেটে যাব। আচ্ছা, কি কি কিনতে হবে বলো? কি কি কিনবো জানো? মায়ের জন্য একটা বেনারসি কিনতে বলছে মা, আর হচ্ছে মা বলছে কি 22 ক্যারেটের একটা চেন কিনতে, আর আমি বলছি কি মাকে 2টা চুড়িও বানিয়ে দেবো। তো ভাবতেছি ওইগুলো কিনবো, আর বাবার জন্য জামা কাপড়, বাবার যা যা লাগে ওগুলো কিনবো। হ্যাঁ, আসলে তোমার আব্বা আমার জন্য মার্কেট করতেছি, আমার না খুব ভালো লাগতেছে। কিন্তু আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো, তাহলে আমার মার জন্য আমি এগুলো কিনতে পারতাম। জানো, যখন আমার টাকা ছিল না, আমার মায়ের কোনো আবদারে আমি পূরণ করতে পারি নাই। কিন্তু এখন আমার টাকা আছে, কিন্তু আমার মাটা নেই। দেখো সোহেল, তুমি এভাবে ভেঙে পড়ো না। মানুষ তো মরণশীল, তাই না? প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, আর মা নেই সেজন্য হয়তো তোমার কষ্ট লাগতেছে। আচ্ছা শোনো, বাদ দাও এগুলা। তুমি তো প্রবাস থেকে আসার পর থেকে সব সময় শুধু মায়ের কথাই বলো। এখন কি করবা? যার চলে যাও সে তো চলে গেছে। আচ্ছা ওগুলো এখন ভুলে যাও, চলো আমরা মার্কেটের দিকে আগাই। আসলে ভুলে যেতেই তো চাই, কিন্তু মন তো মানে না। আচ্ছা যাই হোক, চলো রিক্সা, নিউ মার্কেটে চলে। খালাম্মা দাঁড়ান দাঁড়ান। কি হলো? আমি এই রিক্সা উঠে মার্কেটে যাইতে পারবো না। কেন? কি সমস্যা? তুমি দেখছো না ইনার রিক্সা চালাতে কত কষ্ট হচ্ছে, আর উনি বয়সে আমার মায়ের মতো। তুমি জানো, উনি যখন কষ্ট করে রিক্সা চালাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এই রিক্সা উঠে মার্কেটে যেতে পারবো না। খালাম্মা, আপনি এই ভাড়ার টাকাটা নেন। আসো, তুমি আসো। তুমিও না? চলো আমরা সামনে আরেকটা রিক্সা নিই। আল্লাহ, সারাদিন আল্লাহ এত ঘোরাঘুরি করতেছি, তাও তো ভালো একটা ভাড়া মিলতেছে না। আর আজকে তো আমার 2 দিনের ভাড়া দেওয়া লাগবে, কালকের ভাড়া দেওয়া লাগবে, আজকের ভাড়া দেওয়া লাগবে। আল্লাহ, আমি কোন দিন দেবো? আল্লাহ, তুমি 2-1টা ভাড়া মিলাই দাও না আল্লাহ, আমি যেন 2 দিনের ভাড়া দিতে পারি,
না হলে তো মহাজন আমাকে আর রিক্সা দেবে না। এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না? আরে আমি তো বেশি খাই না, দিনে একটা দুইটা, আর এতদিনের পুরাতন অভ্যাস, চাইলে কি তাড়াতাড়ি ছাড়া যায়? যাও তুমি যাও, একটা রিক্সা দেখো, আমি আসতেছি। তাড়াতাড়ি আইসো। এই রিক্সায় মার্কেটে যাবে? ও আবার কোথায় গেল? সিগারেট কিনতে এত দেরি হয়? সোহেল, এই সোহেল তাড়াতাড়ি আসো। সিগারেট খাইতে তোমার এত সময় লাগে? ও মনে হয় তোমার সামনে বসে খাইলে তোমার খুব ভালো লাগতো, তাই না? তখন তো বলতে যে মুখে ধুমি আসতেছে। আমরা কোন মার্কেটে যাব? নিউ মার্কেটে যাব। আচ্ছা কি কি কিনতে হবে বলো? কি কি কিনবো জানো? মায়ের জন্য একটা বেনারসি কিনতে বলছে মা, আর হচ্ছে মা বলছে কি 22 ক্যারেটের একটা চেন কিনতে, আর আমি বলছি কি মাকে দুটো চুড়িও বানিয়ে দেবো। তো ভাবতেছি ওইগুলো কিনবো, আর বাবার জন্য জামা কাপড়, বাবার যা যা লাগে ওগুলো কিনবো। হ্যাঁ আসলে তোমার আব্বা আমার জন্য মার্কেট করতেছি, আমার না খুব ভালো লাগতেছে, কিন্তু আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার মার জন্য আমি এগুলো কিনতে পারতাম। জানো, যখন আমার টাকা ছিল না, আমার মায়ের কোনো আবদারে আমি পূরণ করতে পারি নাই, কিন্তু এখন আমার টাকা আছে কিন্তু আমার মাটা নেই। দেখো সোহেল, তুমি এভাবে ভেঙে পড়ো না। মানুষ তো মরণশীল, তাই না? প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, আর মা নেই সেজন্য হয়তো তোমার কষ্ট লাগতেছে। আচ্ছা শোনো, বাদ দাও এগুলা। তুমি তো প্রবাস থেকে আসার পর থেকে সব সময় শুধু মায়ের কথাই বলো। এখন কি করবা? যার চলে যাও সে তো চলে গেছে। আচ্ছা ওগুলো এখন ভুলে যাও, চলো আমরা মার্কেটে থেকে আগাই। আসলে ভুলে যেতেই তো চাই, কিন্তু মন তো মানে না। আচ্ছা যাই হোক, চলো রিক্সা নিউ মার্কেটে চলে। খালাম্মা দাঁড়ান দাঁড়ান। কি হলো? আমি এই রিক্সা উঠে মার্কেটে যাইতে পারবো না। কেন? কি সমস্যা? তুমি দেখছো না ইনার রিক্সা চালাতে কত কষ্ট হচ্ছে, আর উনি বয়সে আমার মায়ের মতো। তুমি জানো উনি যখন কষ্ট করে রিক্সা চালাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এই রিক্সা উঠে মার্কেটে যেতে পারবো না। খালাম্মা আপনি এই ভাড়ার টাকাটা নেন। আসো তুমি আসো। তুমিও না? চলো আমরা সামনে আরেকটা রিক্সা নিই। বাবা রে, আমি যে তোর অবাগা মা, আজ তোর এত কাছে থাকার পরেও তুই আমাকে চিনতে পারলি না। আমিও তোকে বুকে চড়াই দিতে বলতে পারলাম না। বাবা আমি তোর মা, আয় একটু আমার বুকে আয়। বাসায় কেউ আছেন? আছেন কেউ? কে? আপনি কে? আমি কে? আসলে তোমাকে তো চিনলাম না মা। সোহেল আছে বাসায়? মা আসলে ও তো বাসায় নেই, ও একটু মার্কেটে গেছে। মামনি, তুমি কিছু মনে করো না, তোমাকে তো চিনতে পারলাম না। যদি তোমার পরিচয়টা দিতে তাহলে সত্যি খুশি হতাম। আপনারা আমার পরিচয় জানতে চাচ্ছেন? আপনারা কে সেটা আগে বলুন তো। আরে মা, আমি হলো সোহেলের শ্বশুর আর ইনি হলো সোহেলের শাশুড়ি। হোয়াট ইজ দিস? এগুলো আপনারা কি বলছেন? সোহেল বিবাহিত? এগুলো তো আমি আগে জানতাম না। এই মেয়ে, এটা অবাক হওয়ার কি আছে? সোহেলের সাথে আজ থেকে 1.5 বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। তার আগে তুমি বলো, তুমি আর কে? আর তুমি আমাকে কেন এত প্রশ্ন করছো? আমি তো বললাম ও আসলে ওর সামনে আমি সবকিছু বলবো। ও মার্কেট থেকে কখন আসবে? দেখো মা, ও মার্কেটে গেছে, কখন ফিরবে এটা তো জানি না। আচ্ছা
যখন আসে আসুক, আমি অনেক দূর থেকে জার্নি করে আসছি, আমাকে বিশ্রামের জন্য একটা রুম দেখিয়ে দিন। আচ্ছা চলো ভিতরে চলো, খোলো তো গেটটা। টাকা তো নেই, মোট টাকা হারাই ফেলেছি, একটু বাকি দেন, কালকে সব টাকা শোধ করে দেবো নে। ওরে আল্লাহ, আপনার আগের 1,000 টাকা বাকি রয়েছে আব্বা। আগের টাকা কি বাকি দিছে? না, আগের টাকা দেয়নি তো। আগের টাকা শোধ করে না, আবার আমার বাকি লিবে আছে কি জন্য? আমি সব টাকা শোধ করে দেবো, দেন না। আগের টাকা আগে শোধ করবেন, হ্যাঁ, তারপরে বাকি। আর শোনেন, কালকের মধ্যে যদি আমার টাকা বাকি না দিছেন, আপনি তো রিক্সা চালান না, ওই রিক্সাকে তুমি ক্যারি দেবো, বুঝতে পারছেন? আমি সব টাকা শোধ করে দেবো না, তাও আপনি রিক্সা গাড়ি নেন না, রিক্সা তো আমার না, দেন না কয়টা বাকি। আর বাকি হবে না, অনেক দেখছি, হ্যাঁ, ওই গরিব গরিব বলে অনেক অনেক দেখছি, আর হবে না। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ জি ভাইয়া, বলেন আপনাকে কি রকম হেল্প করতে পারি। এই তোমার আবার কি হলো? আরে কিছু না, হাতে চুলকাচ্ছে। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমি তো টেবুনিয়া থেকে এইদিকে চলে আসছি, মহেন্দ্রপুর গ্রামের দিকে যাব আর কি। লোকেশনটা আমাকে বলতে পারবেন? ও, আপনি মহেন্দ্রপুর যাবেন? তাহলে এদিকে আসছেন কেন? ওটা তো আপনি যে মোড় থেকে আসছেন ওই মোড় থেকে ওদিকে। আর ভাইয়া ওদিকে আমার বাসা, আপনি চাইলে কিন্তু আমাদের সাথেই যাইতে পারেন। নো থ্যাঙ্কস ভাইয়া। তাহলে আপনি সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে। সন্ধানটা তাহলে পেয়েই গেলাম। মেঘনা চাইতেই বৃষ্টি, এইবার খেলাটা জমবে। খুব খিদা লাগেছে, কিছু একটা খাই নেই। ভাই, আপনার দোকানে কি কি আছে? চটপটি আছে, ফুচকা আছে। আমাকে এক বাটি চটপটি দেন না, খাই। আল্লাহ, আমার রিক্সা কই গেল? আল্লাহ, তুমি কি করলা? আমার রিক্সাটা হারিয়ে গেল। ও আল্লাহ, কোন চোর আমার রিক্সা নিয়ে গেল? আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, মহাজনের কাছে আমি কি জবাব দেব? আমি এখন কি করব? আমি এই এত টাকা দামের রিক্সা আমি কোথা থেকে কিনে দেব? আমাকে যদি বলে এখন কিনে দিতে, তখন আমি কি করব? ও আল্লাহ। আন্টি, আন্টি এদিকে আসুন তো। কি হয়েছে মা? আপনাদের এখানে যে পরিমাণে গরম, ঘরে তো থাকাই যাচ্ছে না। একটা কাজ করেন, আমার জন্য ফ্রিজ থেকে একটু ভালো পানি নিয়ে আসেন। আচ্ছা মা, পানি নিয়ে আসবো, কিন্তু তার আগে বলো তো তোমার পরিচয়টা কি, আর সোহেলের সাথে তোমার মানে তুমি একটু খুলে বলো না মা। সোহেলের সাথে আমার কি সম্পর্ক আছে বা না আছে সেটা তো আপনাকে বলে আমার কোনো লাভ নেই। যাকে বলে লাভ আমি তাকেই বলবো। আচ্ছা বুঝতেছি না যে আমি তোমার একজন মায়ের বয়সী মানুষ, তুমি আমার সাথে কেন এত রুড বিহেভ করছো? কি আমি আপনার সঙ্গে রুড বিহেভ করছি? শোনেন, আমি এখন আমার খারাপ ব্যবহারটা শুরুই করিনি, করবো তো তখন যখন সোহেল আসবে এখানে। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সোহেলের সাথে তোমার সম্পর্কটা কি, পরিচয় কিভাবে, এটা বললে তোমার সমস্যা কি? আমার সঙ্গে ওর কি রিলেশন সেটা বললে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে বলবো না। আর আপনাকে যেটা বললাম, আমার জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে আসুন, পারলে একটু লেবুর শরবত বানিয়ে নিয়ে আসুন, বুঝতে পারছেন? আচ্ছা মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। যান। এত গরম এখানে।
ব্যাপার? ও আমার ফোনটাও রিসিভ করছে না, ওর সমস্যাটা কোথায়? ওর সাথে তো আমার অনেক হিসাব বাকি আছে। ভাইজান, আমি তো আপনাকে খুঁজতেছি, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাইজান। সর্বনাশ মানে? ভাই, আমি তো রিক্সাটা হারাই ফেলছি ভাই। রিক্সা হারাই ফেলছো মানে? একটা রিক্সার দাম কত জানো তো তুমি? রিক্সা হারাই ফেলাইছো ওইটা আমি বুঝি না, আমার রিক্সা দিতে হবে তোমার। ভাই, আমি কি করে রিক্সা কিনে দেব? রিক্সার দাম তো অনেক টাকা। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই। টাকা করে পাবো তা আমি জানি না, কিস্তি তুলি পয়দলে আমাকে রিক্সা কিনে দেবো। কালকের দিনে যদি আমাকে রিক্সা কিনে না দিস, কানের পাঁচ সরকার তোর কান তালা ফেরিয়ে দেবো। ও ভাই, আমি কিস্তি তুলে আপনাকে রিক্সা কিনে দেব? আমি কিস্তি দেব কি করে? আপনি রিক্সা ভাড়াই বা দেবো কি করে? আমার নিজের পেটই তো চলে না আপনার রিক্সা চলায়। ও ভাই, আমাকে আপনি মাফ করে দেন ভাই। মাফটা আমি করতে পারবো না, কালকের দিনে আমি রিক্সা চাই, এবার গেলাম আমি। আরে ছাড়ো তো, কি ব্যাপার এত তাড়াহুড়ো করছো কেন? তাই বা নিয়ে আসছো কেন ওখানে? আরে শোনো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই মেয়েটা কেন ওর পরিচয় দিচ্ছে না, ও কে, কোথা থেকে আসলো, বা শৈলের সাথে সম্পর্ক। শোনো, আমার কিন্তু একটা মনে চিন্তা চলে আসছে। কি চিন্তা? জামাই বিদেশ গিয়ে আর একটা বিয়ে টিয়ে করেনি তো? আরে তো তুমি এসব কি বলছো? তুমি শুধু শুধু জামাইয়ের কথা বলছো। আমার জামাই একটা ভালো ছেলে, ও বিয়ে করতেই পারে না। আর তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। হয়তো জামার সঙ্গে তার কোনো পরিচয় আছে, সেই সোর্সে আসছে। আচ্ছা, এত চিন্তা করার কিছু নেই। জামাই যখন বাজারে গেছে আসুক, তারপরে সব কিছু শুনলে সব তেমনি বাড়াই যাবে। দেখো, পুরুষ মানুষ আমার চেনা আছে, আমার মনে হয় যে আমার সাথে নিশ্চয়ই ওর কোনো সমস্যা তো আছেই, তাহলে একটা মেয়ে কেন বাড়ির মধ্যে চলে আসবে? আর আমি নিশ্চিত ওই মেয়ে আমার মেয়ের সংসার ভাঙতে আসছে, এছাড়া ওর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। এই দেখো, সব ব্যাপারে তুমি পুরুষ জাতির কথা বলো না তো। বললাম তো, জামাই বাজারে গেছে, আসুক, আসলে তো সব কিছুই শোনা যাবে। তা তুমি এত চিন্তা করছো কেন? শোনো, এত চিন্তা করছি কেন? শোনো, তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। এই যে জামাই যখন আসবে, সব কথা শোনা মেলা হবে, তখন বলবে আব্বু ফেসবুকে পরিচয় হয়েছিল, ওই যে একটু কথা হয়েছে, তারপরে সম্পর্ক, তারপরে শুনবা যে সত্যি বিয়ে হয়ে গেছে। আমার এই কথাটা তুমি মিলাই নিও। তোমাদের মেয়েদের সব একটা খুঁতখুঁতি ভাব। বললাম তো জামাই আসুক, সব চলো ঘর চলো। আরে আপনি এই জায়গায় দেখি, উঠুন তো উঠুন তো। আপনাকে দেখলাম একটা লোক অনেক কথা বলতেছে, বিষয়টা কি বলেন তো? বাবারে, উনি হচ্ছে আমার মহাজন। ওনার রিক্সা আমি চালাইতাম, সেই রিক্সা চালাইতে চালাইতে আজকে আমার রিক্সাটা হারাই গেছে। উনি তো মহাজন মানুষ, উনি তো রাগ করবে, তাই আমার উপর এত রাগারাগি করতেছিল। আমি কি করবো কর? আমি কোনো উপায় না পাই এখানে বসে কাঁদতেছি। আমি তো রিক্সাটা খুঁজে পাচ্ছি না বাবা। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আপনি টেনশন করেন না, রিক্সা হোক বা ভ্যান হোক, যেটা হোক আমি আপনাকে কিনে দেবো। সত্যি তুমি আমাকে রিক্সা কিনে দিবা? আপনার রিক্সার দাম কত? বাবারে, একটা রিক্সার দাম তো 15-20 হাজার টাকা। হ্যাঁ, আমি সত্যি বলছি, আপনার রিক্সার দাম যাই হোক না কেন, আপনাকে আমি রিক্সা ভ্যান যেটাই হোক কিনে দেবো। চলেন আমার সাথে আসেন। বাবা, মা, কখন থেকে ডাকতেছি তোমাদের, কি করতেছিলা? মা দেখো, তোমাদের জন্য কত শপিং করে নিয়ে আসছি। আরে বাবা, তোর মার্কেট রাখ, তো শপিং রাখ। এদিকে বাড়ি একটা জঞ্জাল এসে রয়েছে, ওইটার আগে সমস্যার সমাধান কর। জঞ্জাল মানে কি বলছো মা এগুলা? কি বলছি এক্ষুনি বুঝতে পারবি। আগে জামাইকে জিজ্ঞেস কর ওই মেয়ের সাথে তার কিসের সম্পর্ক, কি তার সম্পর্ক যে এই বাড়িতে এসে উঠে উঠছে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। কিসের জঞ্জাল, কিসের সম্পর্ক, কিসের মেয়ে? বাহ বাহ, অসাধারণ কথা বললে তুমি। জেসিকা, তুমি? সোহেল, মেয়েটা কে? আমি কে? সোহেল, সবকিছু আমি বলবো না তুমি খুলে বলবা? না না, আমি বলছি।
আসলে আম্মা, আমি যখন দুবাইতে ছিলাম তখন জেসিকার সাথে আমার পরিচয় হয়। আমি জেসিকাকে ভালোবাসি এবং আমরা দুজন দুজনকে বিয়ে করি। জামাই, তোমাকে আমি ভালো ছেলে হিসেবে জানতাম, কিন্তু আজ তুমি আমার সেই বিশ্বাসটাকে একদম নষ্ট করে দিলে। কি মিলছে আমার কথা? আমি বলছিলাম না যে এই মেয়ের সাথে অবশ্যই জামাই বাবাজির কোনো সম্পর্ক আছে? আর দেখলা তো, বললো যে দুবাইতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে বিয়ে। আমার কথা তুমি একেবারে উড়াই দিলা। দেখলা তো, এখন দেখলা? এই সোহেল, তুমি এগুলা কি বলতিছো? আর ওই মেয়ে বা কি বলতিছে? সোহেল, তুমি না আমাকে বিয়ে করছো? সোহেল, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলা, তাহলে কেন ওই মেয়েকে আবার বিয়ে করলা? সোহেল, তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? সি সোহেল, সি, আমার ভাবতেও অবাক লাগতেছে। আমি তোমার মতো একটা পশুকে ভালোবাসছিলাম। দেখো আকি, আমরা তো সবেমাত্র মার্কেট থেকে আসলাম, আমরা ভিতরে যায় কথাগুলো পরে বলতে পারি। ভিতরে না, যা ফয়সালা হবার এখানে হবে, এক্ষুনি হবে। প্লিজ জেসিকা, আগে আমরা ভিতরে যাই, তারপর সবকিছু আমরা খুলে বলি। না, ওই মেয়ে ঠিকই বলছে, আগে এর ফয়সালা হবে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, মা তো ঠিকই বলছে, আগে এর একটা ফয়সালা, তারপর যা করার করব। আর ওই মেয়েটা কোত্থেকে আসলো এসে বলতেছে তোমার বউ? এটা তো আমি মানতে পারবো না। তিলে তিলে এই সংসারটা আমি সাজাইছি, আর এক নিমেষে তা ভেঙে দেবো, তা কখনো না। হাউ ফানি! আর ও যে আমাকে মিথ্যা কথা বলে প্রতারণা করে আমাকে বিয়ে করছে, তার কি হবে? আমার জীবনটা যে নষ্ট করে দিল। ও যখন প্লেনের টিকিট কাটছিল একা একা, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এর ভিতরে নিশ্চয়ই কিছু খারাপ আছে। আর আমি দেশে এসে যা দেখলাম, তাতে তো আমার আর কিছুই বলার নেই। দেখো জেসিকা, তুমি শান্ত হও প্লিজ, আমরা কি রুমের মধ্যে যাই, তারপর সবকিছু খুলে বলি। জামাই বাবা, তুমি যেটা করলে এটা একদম ঠিক করলে না। আমার মেয়ের তিলে তিলে সাজানো সংসারটা তুমি এভাবে ভেঙে দিলা। সি, তোমাকে আমার জামাই ভাবতেও ঘৃণা লাগছে। আম্মা, এর পিছনে বিশাল একটা রহস্য আছে, আপনাকে সবকিছু আমি খুলে বলবো। জেসিকা, ভিতরে চলো। মা, এগুলো আমি কি শুনছি? ধরো ধরো, চলো। আগে আগে আগে, বাবা কি হয়েছে? ওটা ওটা বাবা, মা, কখন থেকে ডাকতেছি তোমাদের, কি করতেছিলাম? মা, দেখো তোমাদের জন্য কত শপিং করে নিয়ে আসছি। আরে বাবা, তোর মার্কেট রাখ, তো শপিং রাখ। এদিকে বাড়ি একটা জঞ্জাল এসে রয়েছে, ওইটার আগে সমস্যার সমাধান কর। জঞ্জাল মানে কি বলছো মা এগুলা? কি বলছি এক্ষুনি বুঝতে পারবি। আগে জামাইকে জিজ্ঞেস কর, ওই মেয়ের সাথে তার কিসের সম্পর্ক? কি তার সম্পর্ক যে এই বাড়িতে এসে মেয়ে উঠছে? আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। কিসের জঞ্জাল, কিসের সম্পর্ক, কিসের মেয়ে? বাহ বাহ, অসাধারণ কথা বললে তুমি। জেসিকা, তুমি? সোহেল, মেয়েটা কে? আমি কে? সোহেল, সবকিছু আমি বলবো না তুমি খুলে বলবা? না না, আমি বলছি। আসলে আম্মা, আমি যখন দুবাইতে ছিলাম তখন জেসিকার সাথে আমার পরিচয় হয়। আমি জেসিকাকে ভালোবাসি এবং আমরা দুজন দুজনকে বিয়ে করি। জামাই, তোমাকে আমি ভালো ছেলে হিসেবে জানতাম, কিন্তু আজ তুমি আমার সেই বিশ্বাসটাকে একদম নষ্ট করে দিলে। কি মিলছে আমার কথা? আমি বলছিলাম না যে এই মেয়ের সাথে অবশ্যই জামাই বাবাজির কোনো সম্পর্ক আছে? আর দেখলা তো, বললো যে দুবাইতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে বিয়ে। আমার কথা তুমি একেবারে উড়াই দিলা। দেখলা তো, এখন দেখলা? এই সোহেল, তুমি এগুলা কি বলতিছো? আর ওই মেয়ে বা কি বলতিছে? সোহেল, তুমি না আমাকে বিয়ে করছো? সোহেল, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলা, তাহলে কেন ওই মেয়েকে আবার বিয়ে করলা? সোহেল, তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? সি সোহেল, সি, আমার ভাবতেও অবাক লাগতেছে। আমি তোমার মতো একটা পশুকে ভালোবাসছিলাম। দেখো আকি, আমরা তো সবেমাত্র মার্কেট থেকে আসলাম, আমরা ভিতরে যায় কথাগুলো পরে বলতে পারি। ভিতরে না, যা ফয়সালা হবার এখানে হবে, এক্ষুনি হবে। প্লিজ জেসিকা, আগে আমরা ভিতরে যাই, তারপর সবকিছু আমরা খুলে বলি। না, ওই মেয়ে ঠিকই বলছে, আগে এর ফয়সালা হবে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, মা তো ঠিকই বলছে, আগে এর একটা ফয়সালা, তারপর যা করার করব। আর ওই মেয়েটা কোত্থেকে আসলো এসে বলতেছে তোমার বউ? এটা তো আমি মানতে পারবো না। তিলে তিলে এই সংসারটা আমি সাজাইছি, আর এক নিমেষে তা ভেঙে দেবো, তা কখনো না।
হাউ ফানি। আর ও যে আমাকে মিথ্যা কথা বলে প্রতারণা করে আমাকে বিয়ে করছে, তার কি হবে? আমার জীবনটা যে নষ্ট করে দিল। ও যখন প্লেনের টিকিট কাটছিল একা একা, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এর ভিতরে নিশ্চয়ই কিছু খারাপ আছে। আর আমি দেশে এসে যা দেখলাম তাতে তো আমার আর কিছুই বলার নেই। দেখো জেসিকা, তুমি শান্ত হও প্লিজ। আমরা কি রুমের মধ্যে যাই, তারপর সবকিছু খুলে বলি। জামাই বাবা, তুমি যেটা করলে এটা একদম ঠিক করলে না। আমার মেয়ের তিলে তিলে সাজানো সংসারটা তুমি এভাবে ভেঙে দিলা। ছি, তোমাকে আমার জামাই ভাবতেও ঘৃণা লাগছে। আম্মা, এর পিছনে বিশাল একটা রহস্য আছে, আপনাকে সবকিছু আমি খুলে বলবো। জেসিকা, ভিতরে চলো। মা, এগুলো আমি কি শুনছি? বাবা কি হয়েছে? ওটা ওটা আল্লাহ, ওই ছেলেটা যদি আজকে আমার এই ভ্যানটা না কিনে দিত, আমার আয় রোজগার কি করে হতো? আমি তো না খেয়ে মারা যেতাম। আল্লাহ, তুমি ওই ছেলেটাকে হায়াত দারাজ করো, তাকে সুস্থতা দান করো। আল্লাহ, আজকে ওর জন্যে আমি 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারতেছি। আল্লাহ, তুমিও হায়াত দারাজ করো। আল্লাহ, আমিন। আশেপাশে তো একটা লোকও নাই, আমি তো ভাড়াই পাচ্ছি না। দেখি সামনের দিকে যাই, ভাড়া হয় নাকি। এই মহিলা, তুমি সত্যি করে বলো তো, সোহেলের সাথে কি তোমার সত্যি বিয়ে হয়েছে? আরে আমি এই কথাটা তো অনেকবার বলেছি যে সোহেলের সাথে আমার কি রিলেশন। কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছো? দেখো বোন, তুমি আমার এই সাজানো গোছানো সংসারটা এভাবে ভেঙে দিও না। সোহেলের সাথে তো তোমার মাত্র কয়েকদিন বিয়ে হয়েছে, আর আমার সাথে সোহেলে 1.5 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, তুমি প্লিজ আমাদের পর থেকে সরে যাও। তুমি তো চাইলে একটা বিয়ে করতে পারবা। এই সেম কথাটা তো আমিও আপনাকে বলতে পারি যে আমার আর সোহেলের মাঝখান থেকে আপনি সরে যান। আপনার তো এখনো বয়স আছে, বিয়েও করতে পারবেন আরেকটা। দেখো, আমি কিন্তু সোহেলের প্রথম বউ, আর আমার বিয়ে হয়েছে 1.5 বছর। অধিকারটা কিন্তু আমার বেশি। আমি কিন্তু চাইলে তোমার নামে থানায় কিন্তু মামলা করতে পারি। আচ্ছা যাই হোক, আপনি আমার নামে মামলা করেন আর যা খুশি করেন, আই ডোন্ট কেয়ার। বলছিলাম আমার শাশুড়ি আম্মা, আই মিন সোহেলের আম্মু কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। না মানে হঠাৎ সোহেলের মায়ের কথা, মানে আমার শাশুড়ির কথা জিজ্ঞাসা কেন? মা, আমি জিজ্ঞাসা করবো না? আমি যতদূর শুনেছি আমার শাশুড়ি আছে, সোহেল আমাকে অনেকবার বলেছে, তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি। হ্যাঁ, শাশুড়ি তো ছিল, কিন্তু উনি তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে? হ্যাঁ, শাশুড়ি আমার তো হচ্ছে মামার বাসায় গেছিল 3 দিন। তো 3 দিন পরে যখন ফোন দিলাম তখন মামা বললো কি যায় নাই। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে থানাতে গিয়ে তার লাশটা পেয়েছিলাম। তারপরে দেখলাম উনি অ্যাক্সিডেন্ট করছে। পরে তাকে হচ্ছে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। লাশ দেখছেন, তবুও লাশটা বাসায় নিয়ে আসেননি, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিল? এটা কোনো কথা? আসলে আমরা তো গেছিলাম, আমরা পরে গেছিলাম, তখন হচ্ছে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিছিল। আর আমরা তো গিয়ে আমার যে শাড়িটা ছিল না, সেই শাড়িটা পাইছি, আর ওই শাড়িটা পরে আমার বাড়ি থেকে বের হয়েছিল। আর তখনই বুঝতে পারলাম যে ওটা আমারই লাশ ছিল। ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র শাড়ি দেখে বেওয়ারিশ লাশ হিসেবে শনাক্ত করে দিলেন আপনার শাশুড়িকে, তাই না? আচ্ছা, তো ভালো কথা। থানাটা কোথায়? সদর থানা। সদর থানা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু থানায় যাব। আপনি কেন থানায় যাবেন? থানায় যাব, কোথায় লাশটা দাফন করছে যদি আমাকে দেখায় দিত, তাহলে ওনার কবরটাও তো দেখে আমি একটু শান্তি পেতাম, সেজন্য আর কি যাব। তাহলে থাকেন, আমি সোহেল, এই সোহেল, ও যদি থানায় যায় তাহলে তো সব কিছু জেনে যাবে। আব্বা, মা,
আমার আমার সাওয়ালটা বাড়িতে আইছে। এত কাছ থেকে আমি আমার সাওয়ালটার মুখ দেখতে পেলাম না। যাই, আমি বাড়ির যাই, দেখি বাড়ির গিয়ে আমার সাওয়ালটার মুখটা দেখা যায় কিনা। আমি সামনে যাব না, আমি দূর থেকে লুকায় দেখবো আমার ছেলের মুখটা। আমি দেখবো, আমি কতদিন আমার ছেলের মুখটা দেখি না। আমার ছেলে সবাই ধরে বলতে পারি না। হায় আয় বাবা, আমার মুখে আয়। যাই, আমি এখানে দেরি করবো না, আমি যাই। শোনো, আমাকে রুমের ভিতরে একা একা রেখে তুমি এখানে এসে সিগারেট খাচ্ছ। কি বলবা বলো? কি বলবো মানে, তুমি আমার সাথে যে গেমসটা খেলছো, আমার জীবনটা যেভাবে নষ্ট করছো, এই রাইটটা তোমাকে কে দিয়েছে? দেখো জেসিকা, আমার সম্পর্কে তোমাকে মোটামুটি সব কিছুই বলেছি, হয়তো কিছু গোপন করছি। দেখো, এখন যদি তুমি মাথাটা হট করো তাহলে কিন্তু আমার প্ল্যান সব কিছুই ভেস্তে যাবে। তাই বলছি কি, প্লিজ একটু সাইলেন্ট হও, মাথাটা একটু ঠান্ডা করো। কি তুমি আমাকে সাইলেন্ট হতে বলছো, কুল হতে বলছো? আরে আমি তোমার জন্য কি করি নাই? আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা কার জন্য? আজকে তোমার এত গেট আপ সেট আপ এগুলো আমার জন্য। আর তুমি শেষমেশ আমার সাথে কি করলে? দেখো, এটা তো আমি কখনোই অস্বীকার করি নাই, আর আমার বাস্তবতা সম্বন্ধে তুমি তো সব কিছু জানো, আর তুমি এটাও জানো আমি বাংলাদেশে কি কারণে আসছি। তাই বলে এত স্যাক্রিফাইস আমি করতে পারবো না, কারণ এত ভালো মানুষ আমি নই, বুঝতে পারছো? দেখো জেসিকা, তুমি যদি এটুকু স্যাক্রিফাইস আমার জন্য না করো তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। যাই হোক, তবে যা করবা খুব দ্রুত করবা, বুঝছো? ওরা কিসের এত প্ল্যান করতেছে? ওদের ভাব লক্ষণ তো আমার সুবিধার মনে হচ্ছে না। ওদের প্ল্যানটা আমাকে জানতেই হবে। জানি না এখন আমি কি করব, তবে যেটাই করি না কেন খুব তাড়াতাড়ি আমাকে এটা করতে হবে। কিরে মা, এখানে বসে বসে কাঁদছিস কেন? কান্না ছাড়া কি করব মা? আমার তিলে তিলে সাজানো গোছানো সংসার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আচ্ছা শোন, এভাবে কান্নাকাটি করিস না। আসলে দেখ, ওই মেয়েটা যে বাড়িতে আসছে আদৌ কি বিয়ে হয়েছে কি না, জামাই সত্যি বলছে কিনা, তার বা কি ঠিক আছে, কি যাচাই বাছাই করতে হবে না মা? মা, তুমি এর পরেও যাচাই বাছাই করবা? ওই মেয়েটার সাথে যদি সোহেলের বিয়ে না হতো তাহলে কি ওই মেয়েটা বাড়িতে এসে বউ দাবি করতে পারতো? কখনো না। শোন মা, তোর বাবা কত গর্ব করে বলতো যে আমার জামাই এই কাজ করতেই পারে না, অথচ সেই জামাই একটা বিয়ে করে বিদেশ থেকে ঠিক চলে আসছে। মা, এখন কি করব তুমি বলে দাও। আর হ্যাঁ, ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি গলায় ধরে নিব। মা, এই কথা বলিস না। আরে তোর বাবা আছে, আমি আছি, আমরা ঠিকই জামাইকে ম্যানেজ করে নেব। কান্নাকাটি করিস না আমার লক্ষ্মী মা। চল বাড়ির ভিতরে চল। আরে আপনি এই বাসার দিকে তাকে এরকম চোরের মতো উকিঝুঁকি মারছেন কেন? না না বাবা, চোরের মতো ওকে চোখে মারতে যাবো কেন? আমার বাড়ি এই গ্রামে, আমি এমনি এখানে দাঁড়ায় আছি। আপনি সেই রিক্সাওয়ালা না? হ্যাঁ, আমি সেই রিক্সাওয়ালা। তো আপনি এখানে কি করছেন? আরে আপনার তখন বলেছিলাম না যে আমার বাড়ি ওই এলাকাতেই, তাই আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, যাই হোক, মৃত কাশেম মোল্লার ছেলে সোহেল, ওদের বাসা কোনটা? ওই যে বাজার, এই যে ওই বাড়িটাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বাজান, তাহলে আমি এখন যাই, আপনি যান। হ্যাঁ, আমি তো অবশ্যই যাব। আমি মনে হয় সূত্রটা পেয়ে গিয়েছি। দেখা যাক
বাকিটুকু কতটুকু কি করতে পারি। আশীর্বাদ, এই সব নিয়ে যে কি দিয়ে কি হবে আমি তো মানে চিন্তা করে পারতেছি না। কি আর চিন্তা করবো বলো, যা হওয়ার। আরে মা তুমি? হ্যাঁ আমি বলছিলাম সোহেলের আম্মা, আই মিন আমার শাশুড়ি আম্মা কোথায়? মানে তুমি ওনাকে দেখি করবে? ওনাকে আমার দরকার আছে, আমি ওনার সাথে দেখা করব, সেই জন্য জিজ্ঞাসা করছি। আর মা বলো না, উনি একদিন বললো কি যে ভাইয়ের বাড়িতে যাব, তারপরে গেছে। এখন 3 দিন পর আমার আখি ফোন দিছে মামা বাড়িতে, ওরা বললো যে না আমাদের এখানে তো আসেনি। তারপরে তো আমরা সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় কোনো হুদিস মিলল না। পরে আমরা থানায় গেলাম, থানায় গিয়ে জানালাম, ওরা বললো কি যে 3 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তা ওখান থেকে একটা লাশ উদ্ধার করছে। এখন ওরা কোনো ওয়ারিশ খুঁজে না পাওয়ায় ওরা বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করছে। পরে একটা শাড়ি দেখালো, ওই শাড়িটা আমার বিএন সাহেবেরই ছিল। আসলে উনি নিতান্ত একজন ভালো মানুষ ছিল জানো মা। উনি যে একজন ভালো মানুষ ছিল সেটা আমি জানি, কারণ ওনার সাথে আমার একবার না বহুবার কথা হয়েছে। এই জন্য তো তার সাথে দেখা করার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি। ও, ওনার সাথে তুমি কথা বলেছো? কবে, কতদিন আগে? কতদিন আগে? এই ধরেন 6 মাস আগে। ও তাই বলো? কিন্তু আমি ওনার সাথে কথা বলছি, এটা শোনার পরে আপনি এমন কেন করছেন? হ্যাঁ না মানে এমনি। যাই হোক, আমি একটু থানায় যাব, আমি থানা থেকে ঘুরে আসি, আপনাদের সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? থানায় 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 যাবো কিসের জন্য? থানায় যাওয়ার কোনো দরকার নেই। আপনারা কি ভাবছেন আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? যাই হোক, থাকেন। আশীর্বাদ, ও থানায় যাচ্ছে কিসের জন্য? আরে থানায় তো যাবেই, তোমার জামাই যে অকারেন্স করছে এর তো একটা সমাধান করতে হবে। এই জন্য তো অবশ্যই থানায় যাচ্ছে, ওর একটা বিচার করতে হবে না? ও এইটাই যেন হয়, ওইটা যেন না হয়। এই ভুটভুট করে কি বলছো, একটু জোরে বলো না। আরে না কিছু না, আমার এত ঝামেলা ভালো লাগছে না। বসো। থানায় যাওয়ার কথা শুনে তো তোমার মাথা ঘুরে গেল কেন? না না কিছু না, ওই এমনি। আচ্ছা। ও এখানে এসে আরামসে বসে আছো? এই তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলা? কেন করলা তুমি? দেখো, তুমি আমার সাথে যেমনটা করছো সে তুলনায় আমি তোমার সাথে কোনো কিছুই করি নাই। আমি তোমার সাথে যেমনটা করছি মানে? মনে হচ্ছে তুমি কিছুই বুঝতে পারছো না। বুঝবা, আরো কিছু সময় যা। সময় হলে মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? দেখো, তোমার সাথে কথা বলার মোটেও আমার ইচ্ছা নাই, আর আমার এখন ভালো লাগতেছে না। প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ এখন তো এই কথা বলবে, আমাকে তো আর ভালো লাগবে না। এখন তো তোমার ভালো লাগবে ম্যাডামকে, ম্যাডাম তো অনেক সুন্দর স্মার্ট। দেখো এরকম কিছু না, তুমি এখান থেকে যাবা। না আমি এখান থেকে যাব না, তুমি আগে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করো। আর তুমি যদি বের না করো আমিও দেখবো ওই মেয়েটা এই বাড়িতে কিভাবে থাকে। শোনো, জেসিকা কখনোই এই বাড়ি থেকে যাবে না, তুমি এখান থেকে যাবা। না যাব না। বুঝছি, আমিই চলে যাচ্ছি, তুমি থাকো। যাও, এখন তো আর আমাকে ভালো লাগবে না। এখন সুন্দরী বউ পাইছো, সুন্দর চেহারা, বড় লোকের মেয়ে। আল্লাহ, আমার এরকম লাগছে কেন? আমার বুকের ভিতর অস্থির লাগতেছে। আল্লাহ। আরে আখির মা, আরে তোর কি হলো? আরে আর কি হবে, আমার মেয়ের সাজানো গোছানো সংসারটা এইভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা বাবা মা হয়ে কিছুই করতে পারতেছি না। সে দেখতেছি সবকিছু। আল্লাহ। আরে তোমার এত দেখতে হবে কেন, আর তোমারই এত অস্থির কারণ কি? আরে তুমি কত গর্ব করে বলেছিলে যে আমার জামাই এরকম কাজ করতেই পারে না, এখন মিললো তো এবার ঠেলা সামলাও। আর যাই হোক, জামাইকে আর বিদেশ যেতে দেওয়া হবে না, আর যেভাবেই হোক ওই ডাইনি মহিলাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এই দেখো, পরিবেশটা না একদম ঘোলাটে হয়ে গেছে, এটা মেকআপ দিতে অনেক সময় লাগবে। শোনো, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আল্লাহ তাই যেন হয়। দেখো আমার কেমন যেন অস্থির লাগতেছে, তুমি আমাকে একটু ঘরে নিয়ে চলো। চলো। এক্সকিউজ মি, বাসায় কেউ আছেন?
হ্যাঁ, আপনি আপনি আমার বাসায়? এটা সোহেলদের বাসা না? হ্যাঁ, আমি তো সোহেল। বাই দা বাই, আপনি আমাকে খুঁজছেন কেন? আচ্ছা যাই হোক, মেবি আপনাদের বাসায় জেসিকা আসছে না? হ্যাঁ, আসছে, কিন্তু জেসিকার সাথে আপনার কি সম্পর্ক? ওকে আমার দরকার, কাইন্ডলি আপনি কি ওকে ডেকে দিতে পারবেন? হ্যাঁ, ও তো মনে হয় একটু বাগানের মধ্যে আছে, তাহলে চলেন। আচ্ছা চলুন। হ্যাঁ বেবি রাসেল, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি সেভ আছি। আর এখানকার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ, আরে না, তুমি আর কোনো টেনশন করো না তো, আমি এখানে সব কিছু সামলে নিব। ওকে, তুমি নিজের প্রতি কিন্তু যত্ন নিও। জেসিকা, দেখো তো এই ভদ্রলোক তোমাকে খুঁজছে। আরে সব তুমি? হ্যাঁ আমি। জেসিকা, ইনি তোমাকে খুঁজছে কেন? আর ওনার সাথে তোমার কি সম্পর্ক? ওনার সাথে আমার কি সম্পর্ক, উনি আমাকে কেন খুঁজছে, এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। তুমি যখন আমার অগোচরে এত কিছু করছো, কই তখন তো আমি কোনো কৈফিয়ত চাইনি। আজ কেন আমার কাছে তুমি কৈফিয়ত চাচ্ছ? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আর তোমার থেকে আমি কি এমন জিনিস হাইড করে রাখছি? দেখো, তোমার সাথে এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। এখন তুমি এখান থেকে যাও, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আমি বুঝলাম না, কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না? তুমি প্লিজ এখান থেকে যাও। জেসিকা, তুমি আমার সাথে এটা করতে পারলে? দেখো সোহাগ, তুমি আমাকে ভুল বুঝো না, আসলে এখানে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। আর আমি এখানে আসছি একটা মিশনে, সেটা সাকসেস হয়ে গেলে আমি তো এখান থেকে চলেই যাব। আর রাসেল সব কিছুই জানে। হ্যাঁ, রাসেলও আমাকে এই বিষয়ে কিছুটা জানিয়েছে, আর তাই তো আমি বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। তো কি এমন বিষয় যার জন্য তুমি বাংলাদেশে আসলে? শুনবে? I see. ওকে ফাইন, দেখি আমিও তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আচ্ছা, এখন ভিতরে চলো। ওকে।